মোদিজির এই মুভি আগে পদত্যাগ করা, যদি নির্লজ্জ প্রধানমন্ত্রী না হন তাহলে পদত্যাগ করে দেশের মানুষকে এসে বলুন আপনার ভোটার কার্ডটা বৈধ নয়। আসলে কি জানেন, আপনার কাছে যে ভোটার কার্ড আধার কার্ড আছে মোদিজির কাছেও সেই ভোটার কার্ড আধার কার্ড আছে, কোনো এক্সট্রা কাগজ নেই। তার মানে কি জানেন, বিশ্বের প্রথম কোন দেশ ভারতবর্ষ যে দেশের প্রধানমন্ত্রীও সে দেশের নাগরিক না। ভাবুন কোথায় এনে দাঁড় করালো। আরো একটা অদ্ভুত বিষয় কি জানেন, এই যে আমাদের পাসপোর্ট দেয়, যারা ধরুন বিদেশে যায় পাসপোর্ট করায় বা নর্মালি পাসপোর্ট করায়, ওই পাসপোর্ট নিয়ে আপনি যখন বিদেশের মাটিতে যাবেন বিদেশের লোক কি বলবে, এই যে ভারতের একজন নাগরিক এসছে, কি অদ্ভুত দেশ, কি আচ্ছে দিন এলো। ওই পাসপোর্ট, যে পাসপোর্ট দেখে বিদেশের মানুষ বলছে আপনি ভারতের নাগরিক, সেই পাসপোর্ট দেখে ভারত সরকারই বলছে আপনি ভারতের নাগরিক নন। ভাবুন কি দেশ এলো, কোন জায়গায় নিয়ে এলো আমাদের দেশকে। অর্থাৎ ভারত সরকারের ইস্যু করা পাসপোর্ট, ভারত সরকার আপনাকে নাগরিক বলছে না, কিন্তু বিদেশ আপনাকে নাগরিক বলছে। তার মানে কি, তার মানে আপনি আমি এই মুহূর্তে কোন দেশের নাগরিক আমরা জানি না। আমরা এখন ঝুলে আছি পিং পং বলের মতো, ডিং ডং এদিক ওদিক করছি। বাংলাদেশে গিয়ে পড়বো না পাকিস্তানে, ভারতে থাকবো না প্যারিসে, চীনে পড়বো না জাপানে, আমরা কেউ জানি না। এবং এই দিনটা আমাদের কেউ উপহার দিয়েছে, প্রধান সেবক নরেন্দ্র দামোদর দাস মোদী, যিনি 303টা আসন নিয়ে ক্ষমতায় এসেছেন। ক্ষমতায় আসার পর যারা তাকে ভোট দিয়েছে লাইনে দাঁড়িয়ে কষ্ট করে, সেই হিন্দু মুসলিম সবাইকে বলে দিয়েছে আরে ভোট দিয়েছিস ঠিক আছে, ভোটটা নেওয়া গেছে, ক্ষমতায় এসে গিয়ে প্রমাণ কর তুই নাগরিক কিনা। এটা কেন জানেন, এটার কারণ আছে। এই যে কদিন আগে অব্দি পেঁয়াজ প্রায় 200 টাকায় উঠে গেছিল। আমাদের তো ভালো, তো বাংলায় যখন পেঁয়াজ 150 টাকা ছিল তখন বিজেপি শাসিত রাজ্যগুলিতে কোনো জায়গায় পেঁয়াজ 220 টাকা, কোনো জায়গায় 250 টাকা। তাও মমতা ব্যানার্জির জন্য এই রাজ্যে তার 130 টাকায় কিনেছেন। এখনো কিন্তু গোটা দেশে পেঁয়াজের দাম কমেনি। কিন্তু মমতা ব্যানার্জি ভাবুন, ভাবুন মোদিজি পাপ করছে। মানে আপনি ভাবুন, এক জায়গায় বসে খেলেন কম, মাটিতে ফেলে ছড়ালেন বেশি। আপনি খেয়ে দিয়ে উঠে গেলেন, কিন্তু আপনার মাকে এসে সেটা পরিষ্কার করতে হচ্ছে। মোদিজির অবস্থা এরকম। মোদিজি পেঁয়াজের দাম বাড়াচ্ছেন, গোটা দেশে কোথাও পরিষ্কার, কোথাও দাম কমছে না। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাম বাড়াচ্ছে মোদিজি, কিন্তু তিনি টাস্ক ফোর্স তৈরি করে বাজারে বাজারে পাঠিয়ে আজকে পেঁয়াজের দামটাকে 50-এর কাছাকাছি নিয়ে এসেছেন, সেটাও করেছেন মমতা ব্যানার্জি। গোটা দেশে কিন্তু এখনো 150-200 টাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছে। তো এই পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছিল। এখানে প্রত্যেকের ব্যাংকে অ্যাকাউন্ট আছে তো, বাড়ি গিয়ে সবাই ব্যাংকের পাসবুকটা দেখবেন, পাসবুকটা খুলবেন, দেখবেন ব্যাংক কখনো আপনার পাসবুকটা যদি আপডেট করা থাকে দেখবেন কখনো 20 টাকা কেটেছে, কখনো 15 টাকা, কখনো 120 টাকা। খুলে দেখবেন, আপনি ব্যাংকে গিয়ে বলবেন আমার টাকা কেটেছে, ব্যাংক বলবে কই, এ তো কোনো একটা স্কিম করেছিলেন তাই। এরকম ভাবে আপনাদের মাথায় টুপি পরিয়ে গোটা দেশের মানুষের থেকে 15,000 কোটি টাকা লুট করেছে মোদিজি। আপনারা নিজেরাও জানেন না। কেন বলুন তো কিভাবে লুট করেছে? ওই মশা বসে চুপ করে একটু করে রক্ত খায় বেরিয়ে চলে যায়, আপনি টেরও পান না। কিন্তু সেই 1 বছরে আপনাকে যত মশা কামড়েছে সব কটা মশার রক্তকে যোগ করে দেখবেন 1 বছরের টোটাল আপনার 1 বালতি রক্ত শুধু মশা খেয়েছে। এরকম নরেন্দ্র মোদীজি প্রত্যেক মাসে 15 টাকা, 10 টাকা, 20 টাকা করে ব্যাংক থেকে কাটতে আজকে আপনি হিসাব করুন যত বছর ব্যাংকে টাকা রাখছেন শেষ 6 বছরে দেখবেন আপনার কয়েক হাজার টাকা লুট করেছে নরেন্দ্র মোদী। আর কত টাকা গোটা দেশে তুলেছে জানেন? 15,000 কোটি, শুধুমাত্র আপনার আমার ব্যাংক থেকে একটু একটু করে টাকা চুষে নিয়ে। আপনি আমি কিন্তু ধরতে পারিনি, কিন্তু যখন ধরতে পেরেছেন, যখন পেঁয়াজের দাম বেড়েছে, যখন চাকরি ছাঁটাই হচ্ছে, তখন আপনি সেই দিকে তাকাতে যাবেন মোদিজি আপনাকে বলছে আরে বাদ দাও সব কথা, আগে দাদুর কাগজ খুঁজে আন। মানে কি, একটা বাচ্চা কাঁদছে, বাবাকে বলছে বাবা খিদে পেয়েছে খেতে দাও, খুব কাঁদছে, বাবা দেখছে আমি তো খেতে দিতে পারবো না, তাহলে কি করা যায়? সেই বাবা তখন কি করলো, বাচ্চাকে খেতে দিতে পারবে না, তখন সেই বাচ্চাটাকে তুলে আলমারির ওপরে বসিয়ে দিল। এবার বাচ্চাটা এত উঁচুতে আলমারির ওপরে বসে আছে, ভয় পাচ্ছে। এবার বাবাকে বলছে বাবা নামিয়ে দাও, ভয় করছে। বাচ্চাটা কিন্তু খিদের কথাটা ভুলে গেছে। নরেন্দ্র মোদী এই কাজটাই করতে চাইছেন। আমাকে আপনাকে চাকরি, বেকারত্ব, পেঁয়াজের দাম ভুলিয়ে দিয়েছেন। বাচ্চাটাকে যেমন আলমারির ওপরে বসিয়ে দিয়েছিল, আপনি যখন খেতে চাইছেন বলছেন দাম কমাও জিনিসের, তখন মোদীজি খুঁজে নিয়ে আয়, আপনি ওই কাজে ব্যস্ত হয়ে গেছেন, আপনি ভুলে গেছেন তখন জিনিসপত্রের দামের কথা। এটা হচ্ছে মোদীজির ট্যাকটিক্স। আর এই জিনিসটাকে বাংলার মানুষ বা গোটা দেশের মানুষ আস্তে আস্তে ধরে ফেলেছে। তাই এই জিনিসটা আর বেশি দিন চলবে না এই দেশের মাটিতে। আর তার জন্য আপনাদের প্রত্যেককে সংঘবদ্ধ থাকতে হবে। আমি একটা কথা বলি, বিজেপির পতাকা রং দেখেছেন তো, গেরুয়া। একটা পার্টি আছে মিম পার্টি, হায়দ্রাবাদ থেকে এসছে। এই দলটার কাজ বলে দিই, এরা যেখানেই যায় বিজেপির উল্টো দিকে যে দল থাকে তার ভোট কাটাকুটির জন্য যায়।
মিম পার্টি আজ অব্দি যেখানে যেখানে ভোটে লড়েছে সেখানে সেখানেই বিজেপি জিতেছে। আজ অব্দি এক জায়গাতে ওরা বিজেপিকে হারাতে পারেনি, কারণ বিজেপির উল্টো দিকে যখন কংগ্রেস থাকে মিম পার্টি ভোটে লড়ে কংগ্রেসের ভোট খায়। এখন বিজেপির প্ল্যান হচ্ছে এই মিম পার্টিকে বাংলায় ঢুকিয়ে তৃণমূলের ভোট খাওয়াবে। তাই একটা কথা বলে রাখি, মিম পার্টির দিকে সমর্থনের হাত বাড়ানো মানে কিন্তু নরেন্দ্র মোদী জিন্দাবাদ স্লোগান দেওয়া, দুটোই এক। তাই আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা কোন দিকে থাকবেন। এই সিদ্ধান্তটা কিন্তু আজকে আপনাদের এই মাটিতে দাঁড়িয়ে নিতে হবে। আর এই বিজেপির পতাকা গেরুয়া, এই মিম পার্টির পতাকা সবুজ, কিন্তু তৃণমূলের পতাকা দেখুন গেরুয়া, সবুজ আর সাদা। এই মাঝখানের সাদাটা হচ্ছেন মমতা ব্যানার্জি, যেটা হিন্দুকে এক হাতে ধরে রেখেছেন, মুসলমানকে এক হাতে ধরে রেখেছেন। তাই আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা কোন পতাকার তলায় থেকে কাজ করবেন, কার নেত্রীর পাশে থেকে কাজ করবেন। এই সিপিএম, মিম, কংগ্রেস, এই তিনটেই হচ্ছে বিজেপির সবচাইতে বড় দালাল। এদের পাতা ফাঁদে পা দেওয়া মানে হচ্ছে বিজেপির ফাঁদে পা দেওয়া। তাই এদিকে পা দেবেন না। এই বিজেপি আমাদের, আমি বলতে চাই, আপনাদের প্রত্যেকের মনে আছে নরেন্দ্র মোদী কদিন আগে কি বলেছিলেন? এই তো যারা ভাঙচুর করছে তাদের কাপড় দেখে আমি চিনতে পারি। মনে আছে আপনাদের? দিলীপ ঘোষেরা কি বলছিলেন? লুঙ্গি বাহিনী, মানে আপনারা যারা লুঙ্গি পরেন তারা সবাই অনুপ্রবেশকারী। আমি দিলীপ বাবুকে বলতে চাই, আমি দেবাংশু ভট্টাচার্য, আমার দাদুর নাম ছিল পবন ভট্টাচার্য, এলাকার বিখ্যাত কালী পুজোর পুরোহিত। সেই আমার ঠাকুরদা আর আমার বাবা, তারা দুজনেই, আমার 4 কাকা, তারা 6 জনেই আজও বাড়িতে সারাদিন লুঙ্গি পরে থাকে। আমার বাবা মা অনুপ্রবেশকারী। আর যদি লুঙ্গি পরা মানে অনুপ্রবেশ হয়, তাহলে আপনাদের একটা জিনিস দেখাই, তাহলে ভারতবর্ষের সবচেয়ে শক্তিশালী অনুপ্রবেশকারীর নাম কি জানেন? এই দেখুন, ভারতের সবচেয়ে শক্তিশালী অনুপ্রবেশকারীর নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী, কারণ ইনি নিজে লুঙ্গি পরে আছেন, এই ছবিতে দেখতে পাচ্ছেন। তার মানে লুঙ্গি পরলেই যদি অনুপ্রবেশকারী হয়, তাই এই গুজরাটি ভাইকে আগে পাকিস্তানে পাঠাও। পাঠাতে পারবে না। তার মানে আপনারা কাপড় দেখে মানুষ চেনেন, আপনারা টুপি দেখে ধর্ম চেনেন, কিন্তু মোদিজি যখন বাবা রাম রহিম রেপ করে তখন তার পায়ে গিয়ে আপনি প্রণাম ঠোকার সময় আপনি তার জামা কাপড় দেখে বুঝতে পারেন না যে সে ধর্ষক? বুঝতে পারেন না? না, আসলে এই ধর্ষক, চোর, চিটিংবাজ, খুনি, এদের সবার সাথে বিজেপির পীড়িত হচ্ছে। ওই নতুন প্রেমিক প্রেমিকাদের মধ্যে যেমন পীড়িত হয় সেই রকম। যেখানে ধর্ষক সেখানে বিজেপি, যেখানে চোর সেখানে বিজেপি, যেখানে গুন্ডা সেখানে বিজেপি, যেখানে দাঙ্গা সেখানে বিজেপি। তাই এই দলটা গোটা ভারতবর্ষের জন্য এই মুহূর্তে একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। তাই এই দলটার থেকে মুক্তি আমাকে আপনাকে প্রত্যেককে পেতে হবে। আমরা অনেকে দেখেছিলাম, হ্যাঁ, কিছু টুপি লুঙ্গি পরা লোক উলুবেড়িয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সিএ আন্দোলন চালু হওয়ার পর পাথর ছুঁড়েছে, আগুন জ্বালিয়েছে। কিন্তু কি জানেন, তার কয়েকদিন পরে মুর্শিদাবাদ থেকে 6 জন গ্রেফতার হয়েছে। কি জানা গেছে? যে তারা এলাকার বিজেপি কর্মী এবং লুঙ্গি আর টুপি পরে তারা পাথর ছুঁড়ছিল, একজন ভিডিও রেকর্ডিং করছিল। তাহলে বুঝুন এইটা কিভাবে ওরা বিভেদের রাজনীতি করার চেষ্টা করছে। এবার আপনাদের কিন্তু ওরা ফাঁদ পাতবে এরকম প্রত্যেক মুহূর্তে। আপনার কানে এসে খবর দেবে ওইখানে দাঙ্গা হচ্ছে, আপনাকে বলবে ওই সম্প্রদায়ের লোক আমায় মারছে, ওকে বলবে ওই সম্প্রদায়ের লোক আমায় মারছে। আপনি যদি শুনে সেটা বিশ্বাস করেন, জানবেন আপনি বিজেপির ফাঁদে পা দিয়েছেন। আপনাদের এটা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে বিজেপি দাঙ্গা লাগানোর সবসময় চেষ্টা করবে। হয়তো আপনিও জানেন না, আপনার প্রতিবেশী একজনকে সে 500 টাকা হাতে ধরিয়ে দিয়ে বলেছে যাই খবরটা গিয়ে দিয়ে আয় যে ওখানে এই ধর্মের লোক এই ধর্মের লোককে মারছে। আপনি আপনার প্রতিবেশীর মুখ থেকে শুনে ভাবলেন ও তো আর মিথ্যে কথা বলবে না, কিন্তু ও তো খবর দিয়ে ফুরুত পালিয়ে গেছে, দাঙ্গায় জড়িয়ে পড়বেন কিন্তু আপনারা। তাই বারবার বলছি, বিজেপি সবসময় ফাঁদ তৈরি করার চেষ্টা করবে, তাতে কিন্তু কেউ পা দেবেন না। এবার সবাই একটু চিৎকার করে বলুন তো, এই বিজেপি আর মোদী অমিত শাহের কাছে কেউ নিজের জমি ছেড়ে দেবেন? এই এত ভাঙড়ের মানুষের এত কম, আবার যাদের নেতা নাকি আরাবুল ইসলামে তো হয়। আপনারা কি ওই গুজরাটি বাহিনীকে আপনাদের জমি ছেড়ে দেবেন? পেছন থেকে আওয়াজ আসছে, ওখানে কি অমিত শাহ দাঁড়িয়ে আছে নাকি? নেই তো, তো গলার আওয়াজ এত আসতে গেল? ওই গুজরাটি 2 ভাইকে নিজের জমি ছেড়ে দেবেন? এই আওয়াজেও তো হবে না। আমাদের দিদি আমাদের অধিকারের জন্য চিৎকার করে করে গলার শিরা ফুলিয়ে ফেলছে, আর আমরা তার সমর্থক হয়ে যদি এত আস্তে আওয়াজ করি তাহলে কি করে হবে বলুন তো? মমতা ব্যানার্জির সমর্থক বলতে হবে তো নিজেদেরকে। 2 গুজরাটি ভাইকে কি জমি ছেড়ে দেবেন? এই তো হচ্ছে আওয়াজ, এটা তো আসল গলার আওয়াজ। এটা চেপে থাকে কেন? এটা চেপে থাকলেই মুশকিল। আপনি যত আস্তে কথা বলবেন, আপনি যত চুপ থাকার চেষ্টা করবেন,
ওরা কিন্তু নরম মাটি পেয়ে তত আপনাকে আঁচড়ে ধরবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক এই বাংলার যদি ভালো চান, এই দেশের যদি ভালো চান, গলার আওয়াজটা সবসময় সপ্তমে রাখবেন। কারণ জানবেন, রামকৃষ্ণদেব একটা কথা বলেছিলেন, একটা সাপ রাস্তায় ছিল, 5-6টা বাচ্চা ছেলে সেই সাপটাকে রোজ পাথর ছুটত। তো রামকৃষ্ণদেব সেই রাস্তা দিয়ে যাচ্ছেন, সাপটা রামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করছে যে প্রভু, তুমি তো আমায় বলেছো কাউকে ছবল দিতে না, কিন্তু এরা যে রোজ আমাকে পাথর ছোড়ে, তা আমি কি করে নিজের প্রাণটা বাঁচাবো বলো? তখন রামকৃষ্ণদেব সেই সাপটাকে বলেছিল, তোকে আমি কাউকে ছবল দিতে না বলেছি, কিন্তু তোকে তো ফোঁস করতে না বলিনি, আপনাদেরও কেউ ফোঁস করতে না বলিনি। ফোঁসটা করুন, ফোঁসটা জোরেই করুন, এবং সেই ফোঁসের আওয়াজে দেখবেন দুই গুজরাটি ভাই বাক্স প্যাটরা গুছিয়ে আবার গুজরাটে চলে গেছে, বাংলার দিকে ফিরে পর্যন্ত তাকাচ্ছে না, তাকানোর সাহস করছে না। তো এই লড়াইটা আপনার লড়াই, এই লড়াইতে নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জমিটা আপনার পায়ের তলার, স্বাধীনতার রক্ত আমার আপনার পূর্বপুরুষ দিয়েছে, ওই গুজরাটের কেউ দেয়নি। এ প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী না, এ প্রধানমন্ত্রী গুজরাটের প্রধানমন্ত্রী। ক্ষমতায় আসার পর বুলেটটা নামবে কোথায় বললো? আহমেদাবাদ। বিজেপির সভাপতি ছিল রাজনাথ সিং, তাকে ছড়িয়ে দিয়ে কাকে সভাপতি করলো? অমিত শাহ। সে কে? গুজরাটি। দ্বিতীয়বার ক্ষমতা এলো, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল রাজনাথ সিং, তাকে সরিয়ে দিল, কাকে স্বরাষ্ট্রমন্ত্রী করলো? অমিত শাহ। সে কে? গুজরাটি। বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি কার তৈরি হলো? সর্দার বল্লভভাই প্যাটেলের। সে কে? একজন গুজরাটি। মূর্তিটা কোথায় তৈরি হলো? গুজরাটে। আর কদিন আগে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সময় হিন্দি আর ইংরাজি দুটো ভাষায় পরীক্ষা হতো, হঠাৎ মোদিজি নিজে যেহেতু গুজরাটের, তাই বললেন আরেকটা ভাষায় পরীক্ষা হবে, গুজরাটি। যেই মমতা ব্যানার্জি এখান থেকে গর্জন করলেন, অমনি সুরসুর করে ঘোষণা করলো, না না বাংলাতেও হবে, বাংলাতেও হবে। তার মানে কি? ওরা সব গুজরাটের জন্য করতে চাইছে। ওরা গুজরাট এবং গুজরাট নিয়ে রাজনীতি করছে, বাকি দেশের মানুষের কোনো মূল্য নেই। তাই এই ভারতবর্ষের মাটিতে থেকে আপনার মূল্য কতটা, এটা আপনাকে বোঝাতে হবে। তাই বিজেপি নেতারা ভোট চাইতে এলে তাদের কি করবেন? একটা করে পেঁয়াজ হাতে ধরিয়ে দিয়ে বলবেন, নে বেটা, তোরা তো আমাদের খাওয়াতে পারিস না, আমরা তোদের দিলাম। এটা হচ্ছে ওদের সবচেয়ে বড় শিক্ষা। ওরা ভোট চাইতে এলে মুখের ওপর দরজা বন্ধ করে দেবেন, এটা ওদের সবচাইতে বড় শিক্ষা। ওরা যে চায়ের দোকানে বসে চায় পে চর্চা করতে হবে, এখানে এসেছিলেন দিলীপ ঘোষ, শুনেছি চায় পে চর্চা। ভাবুন, চায় পে চর্চা কথাটাও হিন্দি, বাংলা এসে ভোট প্রচার করছে, আর এখানেও হিন্দি কথা ব্যবহার করছে, অথচ 10 কোটি বাঙালি। কেন বাংলা শব্দ নেই? চায় পে চর্চা করে গেছে এখানে। আর শুনলাম যে দোকানে বসে চায় পে চর্চা করেছিল, ওই দোকানদার নাকি পরের দিন তার হাড়ি বাসন সব মেজেছে, দিলীপ ঘোষ এসে খেয়ে গেছে বলে। তো এইটা হচ্ছে এদের অবস্থা বর্তমানে দাঁড়িয়ে। তাই আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। আরো একবার বলছি, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন। আর সিএ এনআরসি নিয়ে আরো একবার বলতে চাই, আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আপনারা কেউ ভয় পাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে আপনাদের কোনো ক্ষতি হবে না। কিন্তু তার আগে আমি শেষ করবো একটা স্লোগান দিয়ে, এবং সেই স্লোগানটা সিএ এনআরসির বিরুদ্ধে। যে গলার জোর করেছিলেন, সেই গলার জোরই আপনাদের সাপোর্ট দিতে হবে। কিন্তু তার আগে একটা কথা আপনাদের প্রত্যেককে বলতে চাই, যে আপনাদের একটা জিনিস মাথায় থাকবে, যে 18টা আসন যখন তারা পেয়েছিল, এই 18টা আসন পাওয়ার পর তারা সারা ভারতবর্ষ জুড়ে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছিল, বাংলা জুড়ে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছিল। আপনাদের মনে আছে, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি নিয়ে যাচ্ছেন, বিজেপির কয়েকটা লোক তাকে থেকে বলেছিল জয় শ্রীরাম, আমাদের দিদি গাড়ি থেকে নেমে পড়েছিল, মনে আছে তো সবার? এখন বিজেপি ভেবেছে মমতা ব্যানার্জি গাড়ি করে যাচ্ছে, তাকে দেখে জয় শ্রীরাম বললাম, তৃণমূল কর্মীরা বোধহয় খুব অপদস্থ হয়ে গেল, রাস্তাঘাটে এবার তাদের বলা যাবে এই দেখ তোদের নেত্রীকে দেখে জয় শ্রীরাম বলেছি। কিন্তু ওরা মূর্খ। আমি তো সবসময় বলি, শিক্ষা, দীক্ষা, মানবিকতা, বোধ, বুদ্ধি, 5টা জিনিস থাকলে কেউ বিজেপি হতে পারে না। কেন? এরপরে তারা তো দিদিকে দেখে জয় শ্রীরাম বললো, ওরা ভাবলো তৃণমূল কর্মীরা মাথা নিচু করবে। এটা আরো গর্বে বুক ফোলানোর সময়। কেন জানেন? যারা হিন্দুরা আছেন তারা আরো ভালো করে শুনুন। আমার নেত্রী গাড়ি করে যাচ্ছে, বিজেপির কর্মীরা তাকে দেখে বলছে জয় শ্রীরাম, তার মানে কি? আমার নেত্রীর মধ্যে ওরা রামচন্দ্রকে দেখতে পাচ্ছে। এর থেকে বড় গর্বের আর কি হতে পারে বলুন তো? এর থেকে বড় গর্বের আর কি হয়? এই জন্য বলি যে বিজেপি কি করে ওরা নিজেরাও জানে না। এই দিলীপ ঘোষ কদিন আগে বলেছে বাঙালি মানেই নাকি, বাংলা নাকি দেশদ্রোহীদের গড়। কি বুঝবে ওরা? যখন আমি তো মনে করি না দিলীপ ঘোষের কোনো পূর্বপুরুষ কোনদিন স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল, বলে বাংলা নাকি দেশদ্রোহীদের গড়। আমি বলি দিলীপ বাবু, বাংলা যদি সত্যি সত্যি দেশদ্রোহীদের গড় হতো, তাহলে আপনাকে আজকে খুঁজে পাওয়া যেত না, বিশ্বাস করুন, খুঁজে পাওয়া যেত না। এই বাংলা দেশদ্রোহীদের গড়, অথচ এই বাংলা এই দেশকে স্বাধীন করলো।
দিলীপ ঘোষ বলছে। তো বলুন তো এর চেয়ে বড় দেশদ্রোহী আর কি, আর কে হতে পারে? আজকে পাকিস্তান রোজ চায় ভারতের ক্ষতি করব, কিন্তু আমাদের সেনাবাহিনী আছে বলে তাদের ক্ষতি, ভারতের ক্ষতি পাকিস্তান করতে পারে না। কিন্তু পাকিস্তান যে ক্ষতি করতে পারে না, সেই ক্ষতি একা হাতে মোদী করে দিয়েছে ভারতবর্ষের। তাই পাকিস্তান আর নরেন্দ্র মোদী দুটোকে যদি সমান সমানে বসাতে হয়, আমি বলবো দুটোই আমাদের সমান শত্রু। নরেন্দ্র মোদী যে ক্ষতি করছে, সে ক্ষতি করার কথা পাকিস্তান কোনোদিন ভাবেও পর্যন্ত নেই। তার মানে ভাবুন পাকিস্তান কি করবে? বর্ডার পেরিয়ে 4টে বোম মারবে। আর মোদিজি কোথায় বোম মারছে? রোজ আমার আপনার ঘরে বোম মারছে। আপনি পেঁয়াজ কিনতে পাচ্ছেন না, আদা কিনতে পাচ্ছেন না, চাকরি হারাচ্ছেন, দেশের ইকোনমি ডুবছে, জয় শ্রীরামের নামে মানুষ মারছে। এটা আমার আপনার মুখের ওপরই তো বোম মারা। আর পাকিস্তান তো দেশের বর্ডারে বোম মারবে। তাই পাকিস্তান বর্ডারে বোম মারছে, আর মোদিজি আমার আপনার ঘরের চৌকাটে বোম মারছে। তাহলে বলুন তো সবচেয়ে বড় দেশদ্রোহীর নাম কি? হ্যাঁ, সবচেয়ে বড় দেশদ্রোহীর নাম নরেন্দ্র দামোদর দাস মোদী এবং অমিত শাহ। এদের চেয়ে বড় দেশদ্রোহী ভারতবর্ষের মাটিতে হয় না। 130 কোটি ভারতবাসীর শত্রু এই দুটো মানুষ। কারণ এই দুটো মানুষ কখনো দেশের ভালো করতে পারেন না। আজকে সব বিক্রি। আজকে রেলে চাপবেন কদিন পর, শুনবেন রিলায়েন্স এক্সপ্রেস আসছে, শুনবেন আদানি এক্সপ্রেস আসছে। আর আপনি যে 200 টাকার টিকিট কেটে ট্রেনে ওঠেন, ওটা হয়ে যাবে 2000 টাকা। রেলটাকেও বিক্রি করে দিচ্ছে। সুভাষিস দা দারুণ বলছিল, আগে স্টেশনে বসে চা বিক্রি করতো, যে স্টেশনে বসে চা বিক্রি করতো প্রধানমন্ত্রী হয়ে স্টেশনটাকেই বেচে দিয়েছে। এইটা হচ্ছে নরেন্দ্র মোদীর বর্তমান অবস্থা। আর এর সাথে যুক্ত হয়েছে অমিত শাহ, যে লোকটার মুখ চোখ দেখলেই বোঝা যায় যে লোকটা কোনো একটা হিংস্র প্রাণীর মতো, মানুষ দেখলেই বোধহয় কামড়াতে আসতে চায়। এই হচ্ছে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী। কোন সাধারণ মানুষ যদি অমিত শাহ এসে বিজেপির কট্টর সমর্থক, যে যদি অমিত শাহ গিয়ে বলে না যে আমি তোমার বাড়িতে একটা দিন থাকবো, ওই বিজেপির কট্টর সমর্থকের মা বাবা বলবে এই লোকটাকে আমি থাকতে দেবো না ঘরের মধ্যে। কারণ কেউ বিশ্বাস করেন এদের, মহিলারা তো বিশ্বাস করেই না। কারণ বিজেপি নেতা আছে, কিন্তু তার বিরুদ্ধে ধর্ষণ বা শ্লীলতাহানির অভিযোগ নিয়ে এখন আপনি দেখাতে পারবেন না। অর্থাৎ এই দলটার বিরুদ্ধে লড়াই করতে হবে। তাই স্লোগান দেওয়ার আগে বলি, স্লোগানে প্রত্যেকের গলা পাবো তো? ওই যেমন বলে তখন গলাটা পেয়েছিলাম। আবার বলুন, 2 গুজরাটির হাতিতে কি জমি ছেড়ে দেবেন? আবার পেছন দিক শান্ত হয়ে গেছে। 2 গুজরাটির হাতে কি নিজের পায়ের তলার জমি ছেড়ে দেবেন? ঠিক আছে, তাহলে স্লোগানটা যখন দেব, আমার জমি ছাড়ছি না আমি যখন বলবো, আপনারা চিৎকার করে স্লোগান দেবেন, ছাড়ছি না, ছাড়বো না। ঠিক আছে? হবে তো? এই যে হবে তো বললাম, আবার আওয়াজ কমে গেল। এভাবে তো হয় না। হবে তো? আচ্ছা, যারা স্লোগানটা দেবেন তারা একটু সবাই হাত তুলুন তো দেখি। তারা সবাই হাত তুলুন তো দেখি। আচ্ছা, যারা হাত তুলবেন তারা সবাই গলাটাও তুলবেন তো? হ্যাঁ, ঠিক তো? জানেন তো আমাদের মধ্যে আবার একটা ব্যাপার রয়েছে, আমরা ভাবি তো আমার পাশের লোকটা স্লোগান দিচ্ছে, আমি খালি মুখ নাড়ালেই হয়ে যাবে। ওটা কিন্তু বিজেপি পলিসি। কারণ বিজেপি সবসময় মানুষকে কিভাবে ঠকানো যায় পলিসি খোঁজে। আপনি যদি স্লোগানটা না দেন, আপনি কিন্তু নিজেকে ঠকাচ্ছেন, কারণ এই স্লোগানটা আপনার স্লোগান। এই স্লোগানে তৃণমূল, বিজেপি, সিপিএম এর লাভের গল্প নেই। এই স্লোগানটা হচ্ছে আপনার পায়ের তলার জমি বাঁচানোর স্লোগান। তাই এবার চারিপাশে ভাবছিলেন ও পাশের লোকটা বলছে, আমি চুপ করে থাকলেও হবে, তারাও যখন আওয়াজটা করলেন, কত জোরে আওয়াজ হলো দেখলেন তো? তাই যখন বলবো মাটি আমরা ছাড়ছি না, আপনারা ছাড়ছি না, ছাড়বো না, চিৎকার করে কিন্তু। হ্যাঁ, আরে এই দেশেতেই উঠছি বেড়ে মরছি, আবার এইখানে নাগরিক আমি ঘাম ঝরাচ্ছি বলছি রে। তাই স্লোগানে মোদিজি যতই চাচান মাটি আমি ছাড়বো না। শ্রমিক কৃষক গড়ছে ভারত, মোদির ভাইরা লুটছে দেশ, তাদের কাছেই চাইছে প্রমাণ, এনআরসিতে করছে শেষ। মোদি তোমার ডিগ্রি দেখাও, কাগজ আমি দেব না। দাদুর লগ্ন দিদার রাশির লাইনে দাঁড়াই খুঁজে মরি, মোদি তুমি বিদেশ ঘোরো, আম জনতা খেটে মরি। প্রধানমন্ত্রী বিকাশ দেখাও, জমি আমি ছাড়ছি না। মথুরা আমার, গোর্খা আমার, রাজবংশী আমার ভাই, বাঙাল ঘটির এ সংসারে পদ্ম পাটির জায়গা নাই। পিএম বলো স্মার্ট সিটি কই, জমি আমি দেব না। আওয়াজ আসছে না কিন্তু, আরো জোরে করতে হবে। আরে আমার দলে ববি হাকিম হিন্দু দাদা বক্সি, তাই আমার দলে ডেরেক আছে কিন্তু মেহুল চক্সি নাই। মোদি তুমি কাগজ দেখাও, আমরা কাগজ দেখাবো না। আমার দলে ববি হাকিম হিন্দু দাদা বক্সি, তাই আমার দলে ডেরেক আছে কিন্তু মেহুল চক্সি নাই। রাফায়েলের কাগজ দেখাও, কাগজ আমরা দেখাবো না। আরে ঝড়ে
জলে ভাঙছে বাড়ি, গরিব কত ছাড়ছে ঘর, নেই তো কাগজ যাদের কাছে কিন্তু ওরা নয় তো পর। দিলীপ দুধে সোনা খোঁজো জমি আমি দেব না, আরে দিলীপ দুধে সোনা খোঁজো জমি আমি দেব না। বিদেশিদের কাগজ দেবে, দেশের মানুষ করবে শীত, মায়ের জন্য ওষুধ নেই সে বান্ধবীকে করছে গিফট। দিলীপ তুমি সোনা খোঁজো আমি কাগজ দেব না। দেশের যত টাকা আছে শিল্পপতির হাতেই সব, নয়কো অনুপ্রবেশকারী মোদি খাচ্ছে দেশের জব। মোদি তুমি চাকরি দাও জমি আমি দেব না, মোদি তুমি চাকরি দাও জমি আমি দেব না। ডিটেনশনে মরছে মানুষ, বিদেশ যাচ্ছে চৌকিদার, অ্যাম্বুলেন্স রুখছে দিলীপ লজ্জা তবু নেই কোতার। অমিত শাহ গুজরাটে যাও দেশের জমি দেব না। আমার আওয়াজ কমে গেল কেন? অমিত শাহ গুজরাটে যাও মাটির আমি ছাড়ছি না। জন্ম নিল হিটলার ফের ভারতবর্ষে নতুন বেশ, শীতের বিকালে প্রবল আগুন ঝলসে মরছে আমার দেশ। নরেন্দ্র মোদী জিডিপি দেখো জমি আমি দেব না। পেঁয়াজ বাড়ছে, আদা বাড়ছে, বাড়ছে ফোনের বিল, নোটবন্দির গেরা কলে বন্ধ অফিস মিল। তাই মোদী তুমি বিদেশ পালাও মাটি আমি দেব না, জমি আমরা ছাড়ছি না, আমার মাটি দেব না। দুয়া তুলে আমার মাটি দেব না, আমার মাটি দেব না, আমার মাটি দেব না। জমির দখল দিচ্ছি না, জমির দখল দিচ্ছি না। আচ্ছা কাকিমা জেঠিমারা দেখছি হাত পা নামিয়ে বসে আছেন, আপনাদের কিন্তু ওই হাতে বটি ধরতে হবে। হ্যাঁ, যে বটিতে ধার নেই, কারণ দেখাতে হবে, শুধু মারার দরকার নেই। তাই দুহাত তুলে, আরে জমির দখল দেব না, আরে মাটির দখল দেব না, আরে জমির দখল দিচ্ছি না, আরে মাটির দখল দেব না। মোদি হটাও, মোদি হটাও, মোদি হটাও। মমতা ব্যানার্জি, এই আওয়াজটা কিন্তু নাভি থেকে বুকে উঠবে, বুক থেকে মুখে আসবে। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। স্লোগানটা দেওয়ার আগে বলি, স্লোগানটা যখন শুরু করেছিলাম আমার ঠাকুমা বলতো মানুষের তিনটে কারণে চুল পড়ে। এক, কারোর বয়স বাড়লে, যেটা আমাদের দাদু ঠাকুমাদের হয়। আরেক হচ্ছে পেট গরম হলে। দেখো ওই বক্তব্য শেষ করলাম, মাফ করবেন। ভালো থাকুন, সুন্দর থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। কেউ উঠবেন না, আমাদের শেষ বক্তা শক্তিদা খুব সংক্ষিপ্ত সারেই বলবে। অত্যন্ত আমাদের যারা স্থানীয় কাছাকাছি আছেন কেউ উঠবেন না, আমরা কিছুক্ষণের মধ্যে সবার সভাপতি বক্তব্য রাখছেন ট্রেড ইউনিয়ন সভাপতি শক্তি মন্ডল। মাফ করবেন, আমি প্রথমেই আপনাদের কাছে ধন্যবাদ জানাবো যে আজকে একটা এত বড় সভা ভাঙড়ের এই